গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। তো ক্লাস, আমরা কিন্তু আহ, বিভিন্ন মহাদেশ বা মহাসাগর সম্পর্কে জেনেছিলাম, তাই তো? আচ্ছা, এই যে অধ্যায় আমরা আজকে জানবো, সেই অধ্যায় জানার আগে আমাদের কিন্তু জানতে হবে যে পৃথিবীতে কয়টি মহাদেশ আছে। তুমি বলো, কয়টি মহাদেশ আছে পৃথিবীতে? সাতটি মহাদেশ। ভেরি গুড। তাহলে আমরা কি জেনেছি? পৃথিবীতে সাতটি মহাদেশ আছে, তাই তো? কি কি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওशिয়ানিয়া, তাই তো? তোমরা কিন্তু স্টুডেন্ট, এর আগের অধ্যায় অর্থাৎ আজকে কিন্তু আমরা দশম অধ্যায় পড়ব, আফ্রিকা মহাদেশ সম্পর্কে জানবো। এর আগের অধ্যায় তোমরা কিন্তু পড়ে এসেছিলে এশিয়া মহাদেশ সম্পর্কে। সেখানে তোমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছিলে বা খেয়াল করেছো কিনা জানি না। এশিয়া মহাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে বা সমস্ত যে মহাদেশ আছে, সেই মহাদেশগুলির মধ্যে কিন্তু সর্ববৃহৎ, অর্থাৎ আয়তনে এবং জনসংখ্যায় কিন্তু সবথেকে বড় যে মহাদেশ সেটা এশিয়া মহাদেশ। আজকের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। জানবো আফ্রিকা মহাদেশের অবস্থান সম্পর্কে। এছাড়া আফ্রিকা মহাদেশের যে সীমানা, বিভিন্ন দেশ, এছাড়া তার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কেও আমরা বিস্তারিত জানব। তবে বিষয়টা যেহেতু অনেকটা বড়, তাই এই ক্লাসটা আমি দুটো পার্টে করাবো। আজকে তোমাদের যে প্রাকৃতিক যে বৈচিত্র্য, তার মধ্যে ভূপ্রকৃতি ও নদ নদী, এই দুটো নিয়ে কিন্তু আজকে আমরা ক্লাসটা আরম্ভ করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তোমাদের বইয়ের সপ্তম শ্রেণীর দশম অধ্যায়, আফ্রিকা মহাদেশ। দেখো স্টুডেন্ট, আফ্রিকা মহাদেশ কিন্তু আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এটা খাতায় নোট ডাউন করবে। তাহলে তোমাদের যদি কোশ্চেন করে যে আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি, তোমরা কি বলবে? আফ্রিকা মহাদেশ। ভেরি গুড। আচ্ছা, এ তো গেল দ্বিতীয়। প্রথম তোমরাই বলো আমাকে, তাহলে প্রথম মহাদেশ কোনটি আয়তনে ও জনসংখ্যায়? একটু আগেই বললাম আমি তোমাদের। ভেরি গুড, এশিয়া মহাদেশ। বাহ। আচ্ছা, এরপরে যে পয়েন্টগুলো তোমরা লক্ষ্য করবে সেগুলো দেখো। পৃথিবীর যে উত্তর ও দক্ষিণ গোলার্ধ এবং পূর্ব ও পশ্চিম চারটি গোলার্ধকে আমরা ভাগ করতে পারি। প্রতিটি গোলার্ধের মধ্যেই কিন্তু এই দক্ষিণ আফ্রিকা মহাদেশটা পড়ছে। এবং যে চারটি মূল রেখা আমাদের পৃথিবীর উপর দিয়ে গেছে, কি কি রেখা? পৃথিবীর মাঝখান দিয়ে কি রেখা গেছে বলো? নিরক্ষরেখা। ভেরি গুড। নিরক্ষরেখা। উত্তরে এবং দক্ষিণে রয়েছে কর্কট ক্রান্তি রেখা এবং মকর সংক্রান্তি রেখা এবং যে মূল মধ্যরেখা। এই চারটি যে রেখা, এই চারটি রেখাই কিন্তু আফ্রিকার উপর দিয়ে বিস্তার লাভ করেছে। তাহলে যদি তোমাদের বলে যে কোন চারটি রেখা আফ্রিকা মহাদেশের উপর থেকে বিস্তার লাভ করেছে, তাহলে তোমরা আশা করি অবশ্যই বলতে পারবে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, পূর্ব আফ্রিকাতেই কিন্তু পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। এই যে আমরা মানুষ, আমরা তো মানুষ। এই যে আমাদের যে প্রথম উদ্ভব বা প্রথম সৃষ্টি হয়েছিল কোথায়, যদি কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে, তোমরা কি লিখবে? যে আফ্রিকা মহাদেশে কিন্তু প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল। ঠিক আছে? এটাও কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। দেখো, ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ কিন্তু ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। উপনিবেশ মানেটা কি, বা উপনিবেশ কথার অর্থ কি তোমাদের মনে হতেই পারে। দেখো, উপনিবেশ কথার অর্থ হলো যখন কোনো বাইরের কোনো দেশ অন্য দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে আস্তে আস্তে সেখানে জায়গা দখল করে নিয়ে নিজেরা বসবাসী মানে বসবাস স্থাপন করছে, তখন তাকে কিন্তু উপনিবেশ বলছে। এবং সেই জায়গাটা বা সেই দেশটা তারা কিন্তু অধিকার করে নিচ্ছে। সেখানে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের সৈন্য এবং স্থানীয় মানুষদের কিন্তু তারা চালাচ্ছে বা অত্যাচার করছে। সেটা কিন্তু আমরা বলবো উপনিবেশ। দেখো, যেমন আমাদের ভারতবর্ষ কিন্তু এক সময় কাদের উপনিবেশ ছিল? আচ্ছা, আরো সহজ ভাষায় বলি, ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন আমাদের শাসন করতো কে? ভেরি গুড,
ইংল্যান্ড, তাই তো? তাহলে এই ইউরোপের যে একটা দেশ ইংল্যান্ড, সেই ইংল্যান্ড দেশ কিন্তু আমাদের ভারতবর্ষকে প্রায় 200 বছর কিন্তু রাজত্ব করে গেছে। ঠিক তেমনি ইউরোপের যে অন্যান্য দেশগুলি ছিল এবং উত্তর আমেরিকার যে বিভিন্ন দেশ, সেই যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, যে বিভিন্ন দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কিন্তু এই আফ্রিকা মহাদেশের কিছু কিছু জায়গাতে তারা উপনিবেশ গড়ে তুলেছিল, অর্থাৎ নিজের রাজত্ব কায়েম করেছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, আফ্রিকা মহাদেশকে কিন্তু এক কথায় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়ে থাকে। তোমাদের মনে হতে পারে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কেন বলবো, তাই তো? আচ্ছা, নির্দিষ্ট কিছু কারণ রয়েছে এর পিছনে। দেখো, আমরা কিন্তু ও জেনেছি স্টুডেন্ট, বা তোমরা জানো অনেকে, আফ্রিকা মহাদেশ, আফ্রিকা কথার মধ্যেই কিন্তু আসছে একটা প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর কিন্তু ভয়, তাই না? আফ্রিকায় কিন্তু এইসবগুলো প্রচুর পরিমাণে রয়েছে। আর এইগুলো থাকার কারণে কিন্তু এই যে আধুনিক সভ্যতা, সেই আধুনিক সভ্যতার আলো কিন্তু এই আফ্রিকার মহাদেশের বিভিন্ন দেশে পৌঁছাতে অনেক দেরি করে, বা অনেক দেরি হয়ে যায়, বা এখনো কিন্তু অনেক দেশ আছে যেখানে এই আধুনিক সভ্যতা কিন্তু এখনো পৌঁছায়নি। ঠিক আছে? সেই কারণের জন্যেই এই আফ্রিকা মহাদেশকে কিন্তু বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। দেখো ছবিতে, তোমরা ডান দিকে ছবিটা দেখো, মানুষের এখনো কিন্তু যে তিনটি চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটাও কিন্তু ঠিকঠাক ভাবে নেই। মানুষ খুব দরিদ্র এবং অনাহারেও কিন্তু এই আফ্রিকা মহাদেশের মানুষ মারা যায়। অর্থাৎ এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের যে উন্নতি, সেটা কিন্তু খুব ধীর গতিতে হয়েছে, তাই না? আচ্ছা, যদি এবার আমরা বলি যে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কেন বলা হয়, তোমরা আশা করি অবশ্যই বলতে পারবে, এবং এটাও কিন্তু পরীক্ষার জন্য 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই মুখস্থ করে নেবে এটা। আচ্ছা, এইবারে দেখো আফ্রিকা মহাদেশের আয়তন। আফ্রিকা মহাদেশ যদি আয়তন বলি আমি, আফ্রিকা মহাদেশটি কিন্তু 3,02,21,532 বর্গ কিমি স্থান জুড়ে অবস্থান করছে। তোমরা আগেই জেনেছো যে এই মহাদেশটি কিন্তু আয়তনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 7টা যে মহাদেশ রয়েছে বড় বড়, সেই 7টা মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশ কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করছে। যদি তোমাদের পরীক্ষায় বলে যে আফ্রিকা মহাদেশের কিছু বৈশিষ্ট্য লেখো, তোমরা কিন্তু এইগুলোই বলবে। কি বলবে? বলবে আফ্রিকা মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, তারপরে পূর্ব আফ্রিকাতেই প্রথম মানুষের আবির্ভাব ঘটে, এছাড়া যে 4টি প্রধান রেখা, সেই মূলমধ্য রেখা, নিরক্ষরেখা, মকর সংক্রান্তি রেখা, এই 4টি রেখাই কিন্তু আফ্রিকা মহাদেশের উপর থেকে চলে গেছে বা বয়ে গেছে। এগুলো কিন্তু আফ্রিকা মহাদেশের বৈশিষ্ট্য। ঠিক আছে? এক নজরে আফ্রিকা, এ তো গেল আফ্রিকার বৈশিষ্ট্য, আমরা আগেই জানলাম। এবারে কিন্তু স্টুডেন্ট আমরা জানবো আফ্রিকা মহাদেশের অবস্থান এবং সীমানা সম্পর্কে। কোন স্থানের আমরা স্টুডেন্ট অবস্থান নির্ণয় করি কি করে? ভেরি গুড, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মাধ্যমে, তাই তো? দেখো তাহলে, এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ 51°24' পূর্ব দ্রাঘিমা থেকে 17°33' পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত, এবং 37°20' উত্তর অক্ষরেখা থেকে 34°52' দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত এই আফ্রিকা মহাদেশ বিস্তার লাভ করেছে। অর্থাৎ এটা তার অক্ষাংশ এবং দ্রাঘিমাগত অবস্থান। বুঝতে পারলে আশা করি। এবারে আমরা আসবো স্টুডেন্ট সীমানা। সীমানা কি? সীমানা হলো তোমার বাড়ির চারিদিকে কারা কারা রয়েছে, বা কোন দিকে স্কুল, কোন দিকে মাঠ, বা কোন দিকে পাশের বাড়ি রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। সেই রকম এই আফ্রিকা মহাদেশের যে চারিদিকে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারদিকে কে কে অবস্থান করছে সে সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নেব। তাহলে তোমরা ছবিটার দিকে লক্ষ্য রাখো। প্রথমেই দেখো আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে, অর্থাৎ এই দিকটাতে অবস্থান করছে কিন্তু, দেখো, এক লোহিত সাগর আর ভারত মহাসাগর। তাহলে তোমরা বলবে আফ্রিকা মহাদেশের পূর্বে কিন্তু রয়েছে লোহিত সাগর আর ভারত মহাসাগর, এবং পশ্চিমে তাহলে কি রয়েছে দেখে নিই।
পশ্চিমে কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগর। তাহলে পূর্বে রয়েছে লোহিত সাগর এবং ভারত মহাসাগর, এবং পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। এরপরে উত্তর দিকে দেখো স্টুডেন্ট, একদম ছবিটার উপর দিকে ভূমধ্য সাগর রয়েছে, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছ, উত্তর দিকে রয়েছে কিন্তু ভূমধ্য সাগর, এবং এই মহাদেশের একেবারে দক্ষিণ দিকে রয়েছে, অর্থাৎ এই নিচের দিকটাতে রয়েছে কিন্তু ভারত মহাসাগর। তাহলে আমরা স্টুডেন্ট আফ্রিকা মহাদেশের অবস্থান এবং সীমানা সম্পর্কে বিস্তারিত জানলাম। এক নজরে আফ্রিকা। স্টুডেন্ট, এবারে আমরা কিন্তু জানবো যে বিভিন্ন যে মহাদেশ রয়েছে সেই মহাদেশগুলি এই আফ্রিকা মহাদেশ থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়েছে বা কিভাবে ভাগ করা হয়েছে এদেরকে। ঠিক আছে, প্রথমেই চলে এসো স্টুডেন্ট ইউরোপ মহাদেশকে নিয়ে। ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ, এই দুটি মহাদেশকে কিন্তু ভাগ করেছে জিব্রাল্টার প্রণালী। তোমরা ডান দিকে উপরের ছবিটা দেখো, দেখো এইদিকে কিন্তু রয়েছে ইউরোপ মহাদেশ, আর ঠিক এই দিকে কিন্তু রয়েছে আফ্রিকা মহাদেশ। এর মাঝখান থেকে যে জলপথটা গেছে তার নাম কিন্তু জিব্রাল্টার প্রণালী, যেটা ইউরোপ এবং আফ্রিকাকে ভাগ করেছে। ঠিক আছে, এরপরে দেখো স্টুডেন্ট নিচের ছবিটা, এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ, এই দুটি মহাদেশকে ভাগ করেছে কি? দেখো এই দিকের অংশটা কিন্তু আফ্রিকা মহাদেশ, আর এই দিকের উপরের অংশটা এইটা কিন্তু এশিয়া মহাদেশ। ঠিক আছে, এর মাঝখানে তাহলে রয়েছে, দেখো তোমরা দেখতে পাবে অবশ্যই লোহিত সাগর, ও এই যে খালটা ছোট্ট, এর নাম কিন্তু সুয়েজ খাল। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি পরীক্ষায় প্রশ্ন আসলে বলতেই পারবে যে এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝখানে কে অবস্থান করছে? লোহিত সাগর ও সুয়েজ খাল। এছাড়া ইউরোপ এবং আফ্রিকা এর মাঝখানে রয়েছে কিন্তু জিব্রাল্টার প্রণালী। তোমরা কিন্তু পারলে এই দুটো খাতায় নোট ডাউন করে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো স্টুডেন্ট, আফ্রিকা মহাদেশে কিন্তু ছোট বড় 56টি দেশ রয়েছে। তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দেশ হলো মিশর, তারপর নাইজেরিয়া, ঘানা, এইসব দেশগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এইসব দেশের মধ্যে কয়েকটি বিখ্যাত শহরও রয়েছে। কি কি শহর দেখো, আলেকজান্দ্রিয়া শহর রয়েছে, কায়রো শহর রয়েছে, ত্রিপলি, খার্টুম, এই শহরগুলো কিন্তু এই আফ্রিকা মহাদেশে লক্ষ্য করা যায়। তোমরা আশা করি বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখো, দেখো তো? আচ্ছা, এই যে কিছুদিন আগে বিশ্বকাপের ফাইনাল হলো, টি-20 বিশ্বকাপের ফাইনাল হলো ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে, তাই তো? এই আফ্রিকা মহাদেশের মধ্যেই কিন্তু একটা দেশ রয়েছে যার নাম কিন্তু সাউথ আফ্রিকা। বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কিন্তু স্টুডেন্ট এই যে আফ্রিকা মহাদেশ পড়ছি, এই আফ্রিকা মহাদেশের যে প্রাকৃতিক পরিবেশ সেই সম্পর্কে জানব। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু আমরা আজকে ভূপ্রকৃতি এবং নদ নদী নিয়ে আলোচনা করব। অন্য একটা ক্লাসে আমি তোমাদের এই আফ্রিকা মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়েও কিন্তু ক্লাস করব। তাহলে চলো আজকে শুরু করি তাহলে নদী এবং ভূপ্রকৃতি দিয়ে। আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক পরিবেশ দেখো, আমরা প্রথমে কিন্তু ভূমিরূপের বৈচিত্র্য পড়ব। ঠিক আছে, ভূমিরূপের বৈচিত্র্য পড়তে গেলে কিন্তু আমাদের জানতে হবে ভূমিরূপের বৈচিত্র্যটা বিষয়টা কি, তাই না? অর্থাৎ ভূমিরূপ অর্থাৎ মাটি কিন্তু কোথাও উঁচু হয়, আবার কোথাও নিচু হয়, আবার কোথাও অল্প উঁচু বা নিচুর মাঝামাঝি অবস্থায় থাকে, তাই না? তোমরা সুন্দরবনের একরকম ভূপ্রকৃতি, আবার দার্জিলিং এর অন্যরকম ভূপ্রকৃতি, তাই তো? তোমরা পাহাড়ে নিশ্চয়ই ঘুরতে গেছো, দেখেছো সেখানে কেমন ভূমিরূপ? উঁচু তো? ভেরি গুড। তাহলে এই যে ভূমিরূপের বিভিন্ন বৈচিত্র্য, এটাকে কিন্তু বলা হয় ভূমিরূপের বৈচিত্র্য। ঠিক তেমনি আফ্রিকা মহাদেশেও কিন্তু এরকম ভূমিরূপের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তোমরা ছবিটার দিকে লক্ষ্য করে দেখো, মাঝখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সমভূমি রয়েছে, আবার উত্তর দিকে রয়েছে কিন্তু পর্বত, আবার নিচের দিকে কিন্তু বা দক্ষিণ দিকে রয়েছে কিন্তু উচ্চভূমি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করি উত্তর পশ্চিম দিক দিয়ে। দেখো, এই আফ্রিকা মহাদেশের মানচিত্র ধরে তোমরা লক্ষ্য করো, এই আফ্রিকা মহাদেশের উত্তর এবং এই পশ্চিম,
এই দুটি দিকের দিকে লক্ষ্য করো, দেখো একটা পর্বতমালা তোমরা লক্ষ্য করতে পারবে। এই যে পর্বতমালা এখানে বয়ে গেছে, এই পর্বতমালাটার নাম হচ্ছে আটলাস পর্বতমালা। আর এই পর্বতমালা কিন্তু হিমালয় বা রকি পর্বত বা আন্দিজের মতো কিন্তু এত উঁচু বা বিশাল যে আকৃতি নিয়ে রয়েছে বা বিশাল অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে তেমনটা নয়। বেশ কিছুটা অঞ্চল নিয়ে কিন্তু এই পর্বতমালা রয়েছে। তাহলে কোন পর্বতমালা কথা বলছি আমি? আটলাস পর্বতমালা। এই আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কিন্তু মাউন্ট তৈবকল। দেখো, মাউন্ট তৈবকল কিন্তু এই আটলাস পর্বতের সব থেকে উঁচু শৃঙ্গ। তোমাদের বইতে ঠিক এই জায়গাটায় কিন্তু এই শৃঙ্গটা রয়েছে, ঠিক আছে? এই জায়গাটার নাম কিন্তু মাউন্ট তৈবকল। যেমন আমাদের হিমালয় যে পর্বতমালা রয়েছে, তোমরা সকলেই জানো হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো কেউ আমাকে। ভেরি গুড, মাউন্ট এভারেস্ট, তাই তো? যা পৃথিবীর সব থেকে উঁচু স্থান। ঠিক বলেছ। ঠিক তেমনি এই আটলাস পর্বতমালার সব থেকে উঁচু স্থান কিন্তু মাউন্ট তৈবকল। তোমরা কিন্তু এটা খাতায় নোট ডাউন করবে। পরীক্ষার জন্য কিন্তু বারবার বলছি, পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, সাহারা মরুভূমি। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের মাথায় কি আসবে যদি মরুভূমির নাম শোনো তোমরা? কিছু বৈশিষ্ট্য বলো তোমরা মরুভূমি। ভেরি গুড। বৃষ্টিপাত খুব কম, উষ্ণতা অনেক বেশি, রুক্ষ এবং শুষ্ক আবহাওয়া, তাই তো? খুব ভালো বলেছো। দেখো, ভারতের কিন্তু একটা মরুভূমি রয়েছে, তার নাম কি? থর মরুভূমি। আচ্ছা, ঠিক তেমনি এই আফ্রিকা মহাদেশের কিন্তু একটা বিরাট বড় একটা মরুভূমি কিন্তু অবস্থান করছে, যা পৃথিবীর সব থেকে বড় মরুভূমি। তার নাম কিন্তু সাহারা মরুভূমি। তোমরা অবশ্যই মনে রাখবে, পৃথিবীর সব থেকে বড় বা সর্ববৃহৎ বা বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, ঠিক আছে? তোমরা ছবিটা লক্ষ্য করো, এই যেখানে আমরা কি পড়েছিলাম, আটলাস পর্বতমালা এই উপরটাতে রয়েছে, তার ঠিক নিচের দিকে দক্ষিণ দিকে কিন্তু রয়েছে বিশাল অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে, দেখো, সাহারা মরুভূমি। তাই তো? কত বড় মরুভূমি, দেখো একটা মহাদেশের পূর্ব থেকে পুরো পশ্চিম দিক অব্দি কিন্তু একটা মরুভূমি অবস্থান করছে। এই সাহারা মরুভূমির মধ্যভাগে কিন্তু রয়েছে আহাগ্গার ও টিবেস্টি মালভূমি। অর্থাৎ এই মাঝখানের দিকে কিন্তু রয়েছে আহাগ্গার আর টিবেস্টি মালভূমি, অর্থাৎ একটু উঁচু ভূমি। মালভূমি কাকে বলবো? 300 মিটারের বেশি উচ্চতা যুক্ত ভূমিরূপকে কি বলবো আমরা? মালভূমি। ভেরি গুড। আচ্ছা, দেখো স্টুডেন্ট, এখানকার আবহাওয়া এত শুষ্ক এবং রুক্ষ হয় যে কোনো মানুষ বা বসতি প্রায় কিন্তু এখানে দেখা যায় না, ঠিক আছে? যদি আবহাওয়া ভালো না থাকে বা রোদ বা সবসময় খরা হয়ে রয়েছে, সেখানে কি মানুষ বেঁচে থাকতে পারবে? পারবে না। সেই কারণে কিন্তু এখানে বসতি প্রায় দেখা যায় না। হ্যাঁ, এই সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অর্থাৎ এই দিকটাতে কিন্তু আছে নীলনদ অববাহিকা, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটি নদী, পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। এই নীলনদ অববাহিকা কিন্তু এই সাহারা মরুভূমির ঠিক পূর্ব দিকে, অর্থাৎ নদীটি কিন্তু এই দিকে অবস্থান করছে। এই নীলনদ অববাহিকা থাকার ফলে কিন্তু বিপুল জলরাশি নিয়ে মিশরকে কিন্তু মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে এই নীলনদ। যদি কিন্তু এই নীলনদ না থাকতো, মিশর দেশটা কিন্তু ঠিক এরকম জায়গায় রয়েছে, সেই মিশর দেশটাও কিন্তু এই সাহারা মরুভূমির মধ্যে পড়ে যেত। এই নীলনদ থাকার জন্য এই যে বিপুল জলরাশি, সেই জলরাশি কিন্তু নীলনদের আশেপাশে যে মিশর রয়েছে সেই মিশর দেশকে কিন্তু সবুজ করে তুলেছে। অর্থাৎ জলের যোগানের ফলে এখানে চাষবাস, কৃষিকাজ, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ কিন্তু এখানে জন্মায়, যার ফলে এটা কিন্তু মরুভূমি হওয়া থেকে রক্ষা পেয়েছে। তাই কিন্তু তোমরা মনে রাখবে, মিশরকে কিন্তু নীল নদের দান বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা জানলাম সাহারা মরুভূমি সম্পর্কে। এরপর দেখো স্টুডেন্ট, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা অঞ্চল। আচ্ছা, তোমরা বলো আমাকে যে গ্রস্ত উপত্যকা কাকে বলবো?
তোমরা কিন্তু আগে পড়ে এসছো কিন্তু এটা। বলো, কেউ একজন বলো আমাকে। ভেরি গুড। দুটি ফাটলের মাঝের অংশ যখন নিচের দিকে বসে যায় তখন গর্ত উপত্যকার সৃষ্টি হয়। অর্থাৎ দুপাশে কিন্তু জায়গাটা উঁচু হয়ে থাকবে এবং মাঝখানের অংশটা নিচু হয়ে যাবে। আবার মাঝখানের অংশটা কিন্তু উঁচু হয়ে যাবে, দুপাশের অংশ কিন্তু নিচু হয়ে যাবে। এরকম ভূমিভাগকে কি বলা হয়? গ্রস্ত উপত্যকা। দেখো স্টুডেন্ট, এই যে পূর্ব আফ্রিকা অর্থাৎ আফ্রিকা মহাদেশের এই দিকটার যে অংশ, এই পূর্ব দিকের যে অংশটা, সেটা কিন্তু অন্যান্য যে ভূমিরূপ, সারা দেশের যে অন্যান্য ভূমিরূপ রয়েছে সেগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু অন্যরকম। বুঝতে পেরেছো কিভাবে অন্যরকম হয়েছে? দেখো, ভূ আলোড়নের ফলে কিন্তু ভূপৃষ্ঠে নানা রকম ফাটলের সৃষ্টি হয়েছে। ভূ আলোড়ন মানে ভূমিকম্প, তাই তো? এই ভূমিকম্পের ফলে কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে ফাটলের সৃষ্টি হচ্ছে। আর এই দুটি ফাটলের মাঝের অংশ যখন নিচের দিকে বসে যাবে তখন কিন্তু প্রস্থ উপত্যকার সৃষ্টি হবে, অর্থাৎ নিচু জায়গার সৃষ্টি হবে। দেখো, এই পূর্ব আফ্রিকার গস্ত উপত্যকা অঞ্চলে কিন্তু বহু হ্রদ দেখা যায়, যেহেতু জায়গাটা ভূয়ারণের ফলে নিচু হয়ে গেছে এবং পরবর্তীকালে দিনের পর দিন জল জমে কিন্তু সেটা হ্রদে পরিণত হয়েছে। এই হ্রদ কিন্তু দেখা দেখা যায় এই পূর্ব আফ্রিকাতে। কি কি হ্রদ? যেমন টাঙ্গানিকা, মালাউই, এলবার্ট হ্রদ ইত্যাদি কিন্তু এই পূর্ব আফ্রিকা অঞ্চলে লক্ষ্য করা যায়। আর এই হ্রদগুলোর কিছু বৈশিষ্ট্য হলো স্টুডেন্ট, এই হ্রদগুলো কিন্তু গভীরতা এবং দৈর্ঘ্যের দিক দিয়ে কিন্তু অনেক বেশি। ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখবে যে পূর্ব আফ্রিকায় কিন্তু গ্রস্ত উপত্যকা লক্ষ্য করা যায়। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আফ্রিকা মহাদেশের কোন দিকে গ্রস্ত উপত্যকা লক্ষ্য করা যায়, তোমরা কিন্তু বলবে যে আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে গ্রস্ত উপত্যকা লক্ষ্য করা যায়। নিচের দিকে ছবিটা দেখো, লক্ষ্য করো, এটাও কিন্তু গ্রস্ত উপত্যকা। দুপারের ভূমিভাগ কিন্তু উঁচু হয়ে রয়েছে কিন্তু মাঝখানের অংশটা নিচু হয়ে হ্রদের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এবার দেখো স্টুডেন্ট, ইথিওপিয়ার উচ্চভূমি, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে কিন্তু বলা হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি। এই উচ্চভূমির দক্ষিণে কিন্তু রয়েছে কেনিয়া, মাউন্ট কেনিয়া, তারপরে মাউন্ট কিলিমাঞ্জারো এবং রুয়েজুরি পর্বত। এই অংশগুলো কিন্তু রয়েছে মাউন্ট কেনিয়া, মাউন্ট কিলিমাঞ্জারো এবং রুয়েজুরি পর্বত। মাউন্ট কিলিমাঞ্জারো কিন্তু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ এইটা কিন্তু মাউন্ট কিলিমাঞ্জারো, এইটা কিন্তু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা কিন্তু এটা খুব ভালো করে মুখস্থ করবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা কি বলবে? মাউন্ট কিলিমাঞ্জারো। এর নিচের দিকে ছবিটা দেখো, এটা কিন্তু মাউন্ট কিলিমাঞ্জারোর ছবি। এই যে পর্বতটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা, এটা কিন্তু মাউন্ট কিলিমাঞ্জারোর ছবি। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর একটা বৈশিষ্ট্য হলো এর যে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করার পরেও কিন্তু এর চূড়ায় কিন্তু আহ, উচ্চতা বেশি হওয়ার জন্য কিন্তু বরফ জমে থাকে। বছরের প্রায় বেশিরভাগ সময় বরফ জমে থাকে। যেহেতু আমরা কি জানি যে নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং রোদ ঝলমলে আবহাওয়া উষ্ণ থাকে, তাই তো? এর ফলেও, এর পরেও কিন্তু স্টুডেন্ট এই নিরক্ষীয় অঞ্চলে হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর উচ্চতা এতটা বেশি থাকার কারণে কিন্তু তার চূড়ায় কিন্তু বছরের বেশিরভাগ সময় কি থাকে? বরফ পড়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, একেবারে দক্ষিণ দিকে কিন্তু একটা পর্বতমালা অবস্থান করছে। সেই পর্বতমালার নাম কিন্তু ড্রাকেন্সবার্গ পর্বতমালা। ঠিক, পর্বতমালাটা ঠিক এইভাবে কিন্তু অবস্থান করছে, ড্রাকেন্সবার্গ পর্বতমালা। এছাড়া কালাহারি মরুভূমি, এই যেটা কালাহারি মরুভূমি এবং নামিব নামে আরো দুটো কিন্তু মরুভূমি এই আফ্রিকা মহাদেশে লক্ষ্য করা যায়। তাহলে আমরা কিন্তু এই আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানলাম। কি জানলাম? জানলাম সাহারা মরুভূমির কথা, মাউন্ট কিলিমাঞ্জারো, ইথিওপিয়ার উচ্চভূমি, তারপরে প্রথমেই জানলাম আটলাস পর্বতমালা সম্পর্কে, তাই তো? এখন আমরা কিন্তু এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের নদ নদী সম্পর্কে কিন্তু বিস্তারিত জানব। আফ্রিকা মহাদেশের নদ নদী, আমরা কিন্তু একটু আগেই স্টুডেন্ট আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি নিয়ে পড়লাম। সেখানে আমরা কি জেনেছিলাম?
জেনেছিলাম যে বহু উচ্চভূমি, মালভূমি ও গ্রস্ত উপত্যকা অঞ্চলে কিন্তু প্রচুর হ্রদের সৃষ্টি হয়েছে, তাই তো? আর এই উচ্চভূমি আর হ্রদগুলো থেকেই কিন্তু আফ্রিকার বড় বড় নদীগুলোর কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই নদীগুলোর কিন্তু উৎস এই মালভূমি এবং হ্রদ। দেখো, আফ্রিকা মহাদেশে ৫টি কিন্তু বড় নদী লক্ষ্য করা যায়। অসংখ্য নদী রয়েছে, কিন্তু ৫টি কিন্তু বড় নদী লক্ষ্য করা যায়। এই ৫টি বড় নদীগুলো হলো: এক, নীল নদ। আমরা সকলেই জানি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কিন্তু নীল নদ, তাই তো? আচ্ছা, দেখো ছবিতে তোমরা, এই যে নীল নদ। আচ্ছা, এরপরে দেখো কঙ্গো নদী। কঙ্গো নদী হচ্ছে এইটা। আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে যে নদী সেটা হচ্ছে কঙ্গো নদী। আচ্ছা, এই কঙ্গো নদী কিন্তু পৃথিবীর গভীরতম নদী হিসেবে কিন্তু ধরা হয়, অর্থাৎ প্রচুর জল ধারণ ক্ষমতা এই নদীর রয়েছে। এছাড়া রয়েছে ৩ নম্বর নাইজার নদী। ৪ নম্বর রয়েছে জামবেজি নদী। জামবেজি নদীর উপরে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত, সেই ভিক্টোরিয়া জলপ্রপাত কিন্তু সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে জামবেজি নদী। আর নাইজার নদী আমরা আগে যেটা পড়লাম সেটা কিন্তু একেবারে আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তের একটা নদী। আর নিচে দক্ষিণ দিকে দেখো রয়েছে অরেঞ্জ নদী। এই ৫টা প্রধান বা ৫টা বড় নদী কিন্তু এই আফ্রিকা মহাদেশে লক্ষ্য করা যায়। আমরা স্টুডেন্ট এই নদীগুলি সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনে নেব। নীল নদ। দেখো স্টুডেন্ট, শুধু কিন্তু আফ্রিকা নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী কিন্তু এই নীল নদ। ঠিক আছে? এই নীল নদ কিন্তু দুটি প্রবাহ ধারার দিয়েই তৈরি হয়েছে, অর্থাৎ দুটি নদী এসে মিলিত হয়েই কিন্তু নীল নদ সৃষ্টি হয়েছে। দেখো, একটা অংশ হলো হোয়াইট নীল। দেখো এই অংশটা, দেখো দুটো নদী কিন্তু জয়েন্ট, এখানে গিয়ে জয়েন করেছে। আর এটাই কিন্তু নীল নদ নামে বয়ে চলেছে এবং ভূমধ্যসাগরে পতিত হয়েছে। দেখো, একটার নাম কিন্তু হোয়াইট নীল, যার উৎস কিন্তু আফ্রিকার বুরুন্ডি মালভূমি। ঠিক আছে? আর একটার নাম কিন্তু রয়েছে ব্লু নীল। তাহলে কি কি নীল? একটার নাম হোয়াইট নীল আর একটার নাম হচ্ছে ব্লু নীল। ব্লু নীলটা কিন্তু ইথিওপিয়ার যে উচ্চভূমি, যেটা আমরা ভূমিরূপ পড়ার সময় পড়েছিলাম, পূর্ব দিকে যে রয়েছে ইথিওপিয়ার উচ্চভূমি, সেই ইথিওপিয়ার উচ্চভূমি থেকে কিন্তু ব্লু নীলের সৃষ্টি হয়েছে। এবং দুটি নদী, এই হোয়াইট নীল আর ব্লু নীল একসাথে যেখানে মিলিত হচ্ছে, সেই স্থানটা কিন্তু হচ্ছে সুদানের রাজধানী খার্তুম শহর। তোমরা কিন্তু এটা মনে রাখবে যে হোয়াইট নীল এবং ব্লু নীল যে নদী দুটি মিলিত হয়েছে কোথায়? সুদান যে দেশ, সে সুদানের রাজধানী খার্তুম শহরে কিন্তু এই দুটি নদী মিলিত হয়েছে। এবং মিলিত হওয়ার পর উত্তর দিকে বয়ে গিয়ে কিন্তু মিশরের উপর দিয়ে বয়ে গিয়ে কিন্তু ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এবং এই নীলনদ কিন্তু ভূমধ্যসাগরে পতিত হওয়ার আগে অসংখ্য ছোট বড় বদ্বীপ সৃষ্টি করেছে। ঠিক আছে? আর এই নীলনদ কিন্তু উচ্চভূমিতে সৃষ্টি হওয়ার ফলে প্রচুর পরিমাণে নুড়ি কাঁকড় বালি পলি কিন্তু এর সমতলে বয়ে নিয়ে যায় এবং বন্যার সময় কিন্তু দুকুল ছাপিয়ে বন্যার ফলে কিন্তু পলি কিন্তু সঞ্চিত হয়। ঠিক আছে? যার ফলে নীলনদ অববাহিকার মৃত্তিকা কিন্তু খুবই উর্বর, যা কৃষিকাজ এবং চাষবাসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। আর তোমরা একটু আগে জেনেছিলে কোন দেশকে নীল নদের দান বলা হয়? বলো তো, বলো। মিশর দেশকে। কেন বলা হয় জানো? কারণ এই মিশর দেশেই কিন্তু পাশেই রয়েছে সাহারা মরুভূমি। যদি এই নীল নদটা মিশরের উপর দিয়ে না বয়ে যেত, তাহলে কিন্তু এই মিশরের অংশটা সাহারা মরুভূমির অংশ হয়ে যেত, অর্থাৎ অসংখ্য মানে গরম, খুব গরম, কোনো প্রাণী বসবাসের অযোগ্য কিন্তু হয়ে যেত। এই নদী যাওয়ার ফলে এখানে আশেপাশে কিন্তু সবুজ থাকে প্রায় সারা বছর, এবং মিশরকে কিন্তু শস্য শ্যামলা করে তুলেছে এই নীলনদ। তাহলে আমরা নীলনদ সম্পর্কে জানলাম। নীলনদ কিন্তু ভূমধ্য সাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর কি মনে রাখবে? যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কিন্তু নীলনদ।
এরপরে আমরা আসবো কঙ্গো নদীতে। 2 নম্বর দেখো স্টুডেন্ট, কঙ্গো নদী। দেখো, আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী তো জানলাম নীল নদ, আর আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কিন্তু এই কঙ্গো নদী। আচ্ছা, এই কঙ্গো নদী কিন্তু নীল নদের মতো অতটা দৈর্ঘ্য বড় না হলেও কিন্তু এর প্রধান বৈশিষ্ট্য হলো এর যে জলের বা জল প্রবাহ যথেষ্ট কিন্তু এর বেশি। অর্থাৎ যদি তোমাকে বলে যে পৃথিবীর গভীরতম নদীগুলির মধ্যে একটি কোনটি, সেটা কিন্তু হতে পারে এই কঙ্গো নদী। কারণ এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে জলরাশি ধরে, এবং এই জলরাশি প্রতিদিন কঙ্গোর মধ্যে দিয়ে বয়ে গিয়ে কিন্তু আটলান্টিক মহাসাগরে পড়েছে। তাহলে পৃথিবীর গভীরতম যদি নদী বলি, সেটা হতে পারে কঙ্গো নদী, এবং প্রচুর জল কিন্তু এই নদীর মধ্যে দিয়ে বয়ে এসে আটলান্টিক মহাসাগরে কিন্তু পতিত হয়েছে। দেখো, এই যে কঙ্গো নদী, আর একটা নদীর নাম রয়েছে, সেই নদীটা হচ্ছে জামবেজি নদী। এই জামবেজি নদী ও কঙ্গো নদী, এই দুটি কিন্তু প্রায় একই জায়গা থেকে উৎপন্ন লাভ করেছে। কঙ্গো নদীর কিছুটা পূর্ব দিকে কিন্তু এই জামবেজি নদীর সৃষ্টি হয়েছে। তোমরা ছবিটা দেখো, প্রথমের ছবিটা, এই ছবিটা কিন্তু কঙ্গো নদীর ছবি। প্রচুর জলরাশি বয়ে নিয়ে যায় এবং ওর আশেপাশের অঞ্চল কিন্তু প্রায় সবুজ থাকে। ঠিক আছে? আর এই কঙ্গো নদীর তীরে কিছু কিছু বিখ্যাত বিখ্যাত শহর কিন্তু স্টুডেন্ট গড়ে উঠেছে, যেমন কিসাঙ্গিনী, বান্ডাকা, তারপরে ব্রাজাভিলা। এই যে শহরগুলো কিন্তু এই নদীর পাশে গড়ে উঠেছে। এরপরে দেখো 3 নম্বর স্টুডেন্ট, নাইজার নদী। দেখো, নাইজার নদী কিন্তু, এটা কিন্তু আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তে কিন্তু একটি নদী, তার নাম কিন্তু নাইজার নদী। এবং এটা কিন্তু বলতে পারি আমরা যে আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তের প্রধান নদী যদি বলি, তাহলে সেটা হবে নাইজার নদী। তাহলে চলো এবারে দেখে নিই নাইজার নদী কোথায় সৃষ্টি হয়েছে। দেখো, নাইজার নদীর উৎসস্থল হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে 200 কিলোমিটার দূরে গিনি উচ্চভূমি। দেখো, আমরা কিন্তু ভূপ্রকৃতি পড়ার সময় জেনেছিলাম এই পূর্ব দিকে কিন্তু রয়েছে কি আটলান্টিক মহাসাগর। এই মহাসাগর থেকে 200 মিটার দূরে কিন্তু গিনি উচ্চভূমি, এইখানে কিন্তু নদীটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? 200 কিলোমিটার দূরে, এবং সৃষ্টি হওয়ার পর স্টুডেন্ট তোমরা চিত্রটা লক্ষ্য করো, দেখো এই উত্তর দিকে কিন্তু প্রথমে বয়ে গেছে নদীটা, ফলে উত্তর দিকে কি রয়েছে, সাহারা মরুভূমি। তাহলে সাহারা মরুভূমির দিকে প্রথমে বয়ে গেছে, এরপরে কিন্তু আবার এই নদীটা সম্পূর্ণ ঘুরে গিয়ে দক্ষিণ দিকে নাইজেরিয়া দেশের মধ্যে প্রবেশ করেছে, এবং তারপরে কিন্তু বয়ে এসে কিন্তু এই নদীটা তার মোহনার কাছে অসংখ্য বদ্বীপ সৃষ্টি করেছে। এবং এই মোহনা কিন্তু সুইডেন অত্যন্ত জনবহুল। এর কারণ এই মোহনায় যে পলিবালি স্তর, সেখানে চাষবাস বা পশুপালন কিন্তু খুব ভালো হয় এই বদ্বীপ অঞ্চল। তাই এটা পৃথিবীর একটা অন্যতম জনবহুল একটা জায়গা, এই নাইজার নদীর বদ্বীপ অঞ্চল। তোমরা কিন্তু এটা মনে রাখবে। তাহলে এখানে কি কি ভালো হয়, চাষবাস ভালো হয়, পশুপালন হয় ভালো, এবং এই চাষবাস আর পশুপালন কিন্তু এখানকার মানুষদের প্রধান জীবিকা। তাহলে তোমরা মনে রাখবে যে নাইজার নদী কিন্তু আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তের প্রধান নদী। পরীক্ষায় যদি কোশ্চেন দেয় আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তের প্রধান নদীর নাম কি, তোমরা কি বলবে, নাইজার নদী। এই নদীর বদ্বীপ অঞ্চলে কিন্তু চাষবাস এবং পশুপালন খুবই ভালো হয়, আর এটাই কিন্তু মানুষের তাদের জীবিকা নির্বাহ বা অর্থ উপার্জনের প্রধান উপায়। আরো একটা কিন্তু এই নাইজার নদীর বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য হলো এই নাইজার নদীর জলাভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি কিন্তু এসে উপস্থিত হয়। তোমাদের মনে হতেই পারে যে পাখি আবার পরিযায়ী কি, তাই না? হ্যাঁ, পাখি কিন্তু পরিযায়ী হতে পারে। যেমন তোমরা বললে বুঝতে পারবে, খুব ঠান্ডার দেশে কিন্তু আহ, বরফ পড়ে, তাই তো, জল জমে বরফ হয়ে যায়, ফলে সেখানে পাখিগুলো কিন্তু বাঁচতে পারে না। ফলে তারা বাঁচার জন্যে কিন্তু সেই এই তোমার ওই বরফযুক্ত স্থান থেকে তারা কিন্তু দীর্ঘদিন ধরে উড়ে 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 বহু কিলোমিটার দূরে কিন্তু এসে কিন্তু তারা আহ, যেখানে উষ্ণতা একটু বেশি, সেখানে কিন্তু এসে তারা বসবাস স্থাপন করে। আবার যখন সেখানে
বরফ গলে জল হয়ে যায় বা গরমকাল পড়ে, সেই পাখিগুলো কিন্তু আবার এখান থেকে এই নাইজার নদীর বদ্বীপ অঞ্চল থেকে আবার কিন্তু সেখানে তার পূর্ববর্তী স্থানে ফিরে যায়। এইটাকে বলা হয় কিন্তু পরিযায়ী পাখি। অর্থাৎ এক স্থানে থেকে অন্য স্থানে আসছে, আবার কিন্তু পুনরায় সেখানে ফিরেও যাচ্ছে। তাহলে আফ্রিকা মহাদেশের আরো দুটি নদী সম্পর্কে আমরা জানলাম, কঙ্গো নদী এবং নাইজার নদী। এরপরে স্টুডেন্ট, যে বাকি আরো দুটো নদী, জামবেসি নদী আর অরেঞ্জ নদী, এই নদী দুটো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। দেখো স্টুডেন্ট, জামবেসি নদী, জামবেসি নদী কিন্তু আফ্রিকা মহাদেশের চতুর্থ দীর্ঘতম নদী। বুঝতে পারলে? এবারে দেখো, এই জাম্বিয়া, অ্যাঞ্জেলা আর কঙ্গো, এই তিনটি দেশের সীমান্ত বরাবর কিন্তু এই জামবেসি নদীর সৃষ্টি হয়েছে। আর একটা বিষয়, এই নদীর পথে কিন্তু সৃষ্টি হয়েছে পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত। তোমরা কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে খাতায় নোট ডাউন করবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের যে ভিক্টোরিয়া জলপ্রপাত, সেটা কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা কি লিখবে, যে ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি নদীর উপরে কিন্তু সৃষ্টি হয়েছে। এছাড়া এই জামবেসি নদীর যদি আরো দুটি বৈশিষ্ট্য বলি আমি, এই জামবেসি নদীর উপরে কিন্তু দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমেই কিন্তু সমগ্র আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। দেখো তোমরা চিত্রে, এই যে নদীটা, এটা কিন্তু জামবেসি নদী। আর এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত। আর এই যে নদীটা, এটা কিন্তু জামবেসি নদী। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, লাস্ট যে 5 নম্বর নদীটা, সেটা হচ্ছে অরেঞ্জ নদী। আফ্রিকা মহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী কিন্তু এই অরেঞ্জ নদী। আমরা যখন ভূপ্রাকৃতিক অঞ্চল পড়ছিলাম, তখন পড়েছিলাম যে দক্ষিণ দিকে রয়েছে ড্রাকেন্সবার্গ পর্বত, সেই ড্রাকেন্সবার্গ পর্বত থেকে কিন্তু এই অরেঞ্জ নদীটি কি উৎপত্তি হয়েছে। দেখো, এই যে নদীটা, এটা কিন্তু ড্রাকেন্সবার্গ নদী, সরি, এটা কিন্তু অরেঞ্জ নদী। ঠিক আছে, এই অরেঞ্জ নদী কিন্তু এই ড্রাকেন্সবার্গ যে উচ্চভূমি ছিল সেখানে কিন্তু, বা পর্বত ছিল সেখানে কিন্তু এটা সৃষ্টি হয়ে এটা কিন্তু পশ্চিম দিকে গিয়ে প্রবাহিত হয়ে, পশ্চিম দিকে কোন সাগর রয়েছে তোমরা বলো? আটলান্টিক সাগর। তাহলে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কিন্তু এটা আটলান্টিক সাগরে পতিত হয়েছে। দেখো, জলসেচের উদ্দেশ্যে কিন্তু প্রায় 29টি জলধারা এই নদীর উপরে কিন্তু গড়ে তোলা হয়েছে। জলসেচের মাধ্যমে কৃষিকাজ, বিভিন্ন শিল্পের জলের চাহিদা ইত্যাদি কিন্তু মেটানো হয়। এবং দেখো তোমরা ছবিটা, এই যে নদীর উপরে কিন্তু জলধার তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা কি জানলে, যে অরেঞ্জ নদীর সৃষ্টি হয়েছে ড্রাকেন্সবার্গ পর্বত থেকে এবং পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে কিন্তু মিশেছে। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু মোটামুটি ভাবে আফ্রিকার নদ নদীটা সম্পর্কে বিস্তারিত জানলাম। এবারে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখা অবশ্যই দরকার, এবং পরীক্ষার জন্যেও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোও কিন্তু তোমাদের তৈরি করতে হবে। চলো সেগুলো নিয়ে তাহলে একটু আলোচনা করি। মনে রেখো, দেখো স্টুডেন্ট, কঙ্গো নদীর অববাহিকায় কিন্তু ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি বেশি হওয়ার কারণে কিন্তু এই জঙ্গল সারা বছর সবুজ থাকে। অর্থাৎ চিরহরিৎ বৃক্ষের অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। তাই তো, যেখানে সারা বছর পাতা সবুজ থাকে সেখানে কি বলবো আমরা, বলো? চিরহরিৎ অরণ্য। তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে কঙ্গো নদী কিন্তু পৃথিবীর গভীরতম নদী, এবং এর জল ধারণ ক্ষমতা কিন্তু খুব বেশি। দেখো পরেরটা, উঁচু মালভূমিতে যে তৃণভূমি জন্মায় তার নাম কিন্তু ভেল্ট। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা যদি পরীক্ষায় বলে ভেল্ট কি, তোমরা বলবে যে আফ্রিকা মহাদেশের যে উঁচু বা মালভূমিগুলি রয়েছে, সেই মালভূমির উঁচুতে যে তৃণাঞ্চল বা তৃণভূমি জন্ম নেয় তার নাম কিন্তু ভেল্ট। আচ্ছা, এরপরে দেখো, নীলনদ মিশরে মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে। আমি তোমাদের আগেই বলেছি, যদি নীলনদ না থাকতো, মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। নীলনদের থাকার ফলে
তার জলরাশির কারণে চাষবাস এবং তার আশেপাশের অববাহিকা অঞ্চল নীল নদের কিন্তু সবুজ থাকে, তাই তো? ফলে এই মিশর দেশ কিন্তু মরুভূমির হাত থেকে রক্ষা পেয়েছে কেবলমাত্র নীল নদের জন্য। আচ্ছা, এরপরে দেখো পূর্ব আফ্রিকার গস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে। আমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পড়ার সময় পড়েছি, জেনেছিলাম যে গ্রস্ত উপত্যকা কাকে বলে, তাই তো? তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে গ্রস্ত উপত্যকা এই আফ্রিকা মহাদেশের কোন দিকে সৃষ্টি হয়েছে, তোমরা কি বলবে? যে আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কিন্তু গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া স্টুডেন্ট আমি পরের স্লাইডে তোমাদের জন্য কিন্তু কতকগুলি প্রশ্ন তৈরি করেছি, তোমরা উত্তর বলার চেষ্টা করো, নাহলে আমিই বলে দেবো। আর পারলে তোমরা কিন্তু খাতায় এগুলো নোট ডাউনও করবে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 1 নম্বর, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে? বলো, কোন নদীর উপরে? জামবেশি নদী, তাই তো? ভেরি গুড। 2 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? শুধু কিন্তু আফ্রিকা নয়, সমগ্র পৃথিবীর কিন্তু দীর্ঘতম নদী এই নদীটা। কি নাম বলো? নীল নদ। ভেরি গুড। আচ্ছা, তোমরা বলো কোন দেশকে নীল নদের দান বলা হয়? মিশরকে, মিশর দেশকে। ভেরি গুড। 3 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু স্টুডেন্ট মাউন্ট কিলিমাঞ্জারো। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর কিন্তু খাতায় নোট ডাউন করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এগুলো আসেই। এবারে বলো ভেল্ট কাকে বলে? ভেরি গুড। উচ্চ মালভূমিতে যে তৃণভূমি জন্মায় তাকে বলা হয় ভেল্ট। কোন দুটি নদীর মিলিত প্রবাহ নীলনদ নামে পরিচিত? বলো। ভেরি গুড, হোয়াইট নীল আর ব্লু নীল, তাই তো? আচ্ছা, আটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আটলাস পর্বতমালা যেটা কিন্তু আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম দিকে রয়েছে, সেটা কিন্তু এই আটলাস পর্বতমালা। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু স্টুডেন্ট মাউন্ট তৈবকল। তোমরা কিন্তু মনে রাখবে, মাউন্ট তৈবকল। পৃথিবীতে মানুষের উদ্ভব প্রথম কোথায় হয়েছে? তাহলে তোমরা সকলেই জানো এটা, পূর্ব আফ্রিকাতেই পৃথিবীতে মানুষের প্রথম আবির্ভাব ঘটেছিল। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দেখো স্টুডেন্ট, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কিন্তু তোমরা সকলেই জানো, সাহারা মরুভূমি, যেটি এই আফ্রিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা, ভারতে, আমাদের দেশ ভারতবর্ষেও কিন্তু একটা মরুভূমি রয়েছে, বলতো তার নাম কি? রাজস্থানের কিছুটা অংশ রয়েছে। ভেরি গুড, রাজস্থানের থর মরুভূমি। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমি তোমাদের আজকে আফ্রিকার ভূপ্রকৃতি এবং নদ-নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এর নেক্সট ক্লাসে বা পরের পার্টে আমি কিন্তু তোমাদের সাথে এই আফ্রিকা মহাদেশের জলবায়ু ও জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা সকলে বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ক্লাস।